1946-47 সালে মহাত্মা গান্ধীর বয়স ছিল ৭৭ বছর। একে ফজলুল হক তাঁর চেয়ে ৩ বছরের ছোট ছিলেন। বলা যায় তাঁরা দুজনেই সমবয়সী। রাজনৈতিক বয়সের হিসাবে তারা অত্যন্ত পরিণত তখন। ভারতবর্ষের কেন্দ্রীয় রাজনীতির প্রধান এক চরিত্র মহাত্মা গান্ধী। ফজলুল হকও বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লাহোর প্রস্তাবের উত্থাপক হিসাবে ভারতবর্ষ জুড়ে বিশেষভাবে পরিচিত তখন। ভারতবর্ষের ইতিহাসের এই সময়টা ছিল দারুণ উত্তেজনাময়। চারিদিকে দাঙ্গা হচ্ছে, মানুষের মধ্যে দেশভাগ হওয়ার শঙ্কা, জনজীবনে অনিশ্চয়তা, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে ছিল। ইতিহাসের সে সময়ই তাদের দেখা হয়। নির্বাচনে মুসলিম প্রধান প্রদেশগুলোতে মুসলিম লীগ খুব ভালো ফল করেছে। এতে অনুমান তৈরি হয়েছে যে মুসলমান সমাজ মুসলিম লীগের লাহোর প্রস্তাবের আলোকে পৃথক এক দেশ চাইছে। তার ফলে সমাজে আরও উত্তেজনা বেড়ে যায় এবং কলকাতা, নোয়াখালী, বিহারের দাঙ্গা সেই অনুমানকে আরও তীব্রতা দেয়। মহাত্মা গান্ধী নোয়াখালী, কুমিল্লা আসলেন সফর। কিছুদিন আগেই এই অঞ্চলে ভয়াবহ সহিংসতা ঘটে গেছে। মহাত্মার এই সফর ভারতবর্ষ জুড়ে বিশেষ মনোযোগ কাড়ল। তিনি সম্প্রীতির বাণী নিয়ে গ্রামের পর গ্রাম সফর করতে শুরু করলেন। দাঙ্গাকারীরা ছিল ভুক্তভোগীদের অনেকের কাছেই ৯৫% অপরিচিত, কিন্তু এই অপরিচিত মানুষগুলোই ছিল সে সময় রাজনীতির চালকের আসলে। গান্ধী এসে গ্রামের পর গ্রাম ঘুরে সম্প্রীতির কথা বলছিলেন। তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতিমূলক অনেক বাণী শোনাচ্ছিলেন মানুষকে। কিন্তু তার এই সফরের মাঝেই বিহারে দাঙ্গা শুরু হয়। সরকারি হিসাবে সেখানে প্রায় ৫,০০০ মানুষ মারা যায়, যাদের বড় অংশই ছিল মুসলমান। বিপরীত দিকে নোয়াখালীতেও প্রায় সমসংখ্যক মানুষ মারা যায়, যাদের বড় অংশ ছিলেন হিন্দু। গান্ধী এই সময় গ্রামের পর গ্রাম পায়ে হেঁটে সফর করছিলেন। তিনি যাত্রা শুরু করেন চাঁদপুর দিয়ে, আবার নোয়াখালী কুমিল্লা সফর শেষও করেন চাঁদপুর দিয়ে। ৪৬-এর নভেম্বরে তিনি নৌপথে চাঁদপুরে এসে নামেন। চাঁদপুর থেকে রেলগাড়িতে চড়ে তিনি নোয়াখালী চৌমুহনীতে যান। নোয়াখালীতে শ্রীরামপুর গ্রামে কিছুদিন অবস্থান করে তারপর তিনি গ্রামের পর গ্রাম সফর করতে শুরু করেন পায়ে হেঁটে। প্রায় ৫০টি গ্রাম তিনি এই সময় ঘুরে দেখেন। তার এই সফর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্যাপক মনোযোগ কাড়ে এবং প্রশংসিত হয়। কিন্তু হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের অনেকে এই সফরের বিরোধিতাও করছে। গান্ধীর প্রচুর নিন্দাও হচ্ছে। মুসলিম সম্প্রদায়ের অনেকে বলছিলেন যে একজন অমুসলিম হিসাবে গান্ধীর কোনো অধিকার নেই ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান ব্যাখ্যা করার। কেউ কেউ বলছিলেন তিনি পাকিস্তান প্রতিষ্ঠায় বাধা তৈরি করছেন। অনেকে বলছিলেন যে তার বিহারে যাওয়া উচিত, বিহারে তো মুসলিমরা দাঙ্গার শিকার হচ্ছে। গান্ধী প্রত্যুত্তরে বলছিলেন যে ইসলাম ধর্মের ঐশী বিধান তিনি বদল করছেন না, তিনি কেবল সম্প্রীতির বাণীগুলো তুলে ধরছেন মানুষের সামনে। পাকিস্তানের প্রতিষ্ঠার প্রশ্নে তিনি বলছিলেন ভারত যদি ভাগই হয়, ভারতের ভাগ্যে যদি বিভক্ত হয়ে লিখিত থাকে, তাহলে আমি একা সেটা ঠেকাতে পারব। গান্ধীর বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম ছিলেন ফজলুল হক। সেই সময় ফজলুল হক বলছিলেন যে মহাত্মা গান্ধীর বিহারে যাওয়া উচিত। ইতিহাসের এই সময়টায় ফজলুল হক নতুন করে মুসলিম লীগে যুক্ত হয়েছে। ইতিমধ্যে ৪৬-এর নির্বাচনে তাঁর প্রজাদল খুব খারাপ ফলাফল করে। রাজনীতিতে তখন তিনি প্রভাব হারিয়ে ফেলছিলেন। কলকাতায় দাঙ্গার সময় তিনি কলকাতাতেই ছিলেন, কিন্তু দাঙ্গা প্রতিরোধে তিনি প্রভাবশালী ভূমিকা রাখতে পারেননি ইতিহাসের ওই সময়। তিনি মুসলিম লীগে যোগ দিলেও মুসলিম লীগের যে বাংলায় দুটো উপদল ছিল, একটি উপদল ছিল সোহরাওয়ার্দী এবং আবুল হাশিমের নেতৃত্বে, আরেকটি উপদল ছিল নাজিমউদ্দিন এবং আকরাম খানের নেতৃত্বে। কোনো উপদলই তাকে নেতা হিসেবে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। এই সময় নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ফজলুল হক এতদিনকার আপাত নিরপেক্ষ ভূমিকা ছেড়ে নোয়াখালী দাঙ্গায় মুসলমান সমাজের পক্ষ নিতে শুরু করলেন। তিনি বললেন গান্ধীর এখনই নোয়াখালী থেকে চলে যাওয়া উচিত। তিনি ইসলাম ধর্মের অবমাননা করছেন, মুসলমানদের বিরোধিতা করছেন উনি।
এমনও বললেন তিনি যে গান্ধী যদি বরিশাল আসে আমি ওনাকে খালে ফেলে দেব। রাজমোহন গান্ধীর বইয়ে এই বিষয়ে বিরাট উদ্ধৃতি রয়েছে। ফজলুল হকের এইসব বক্তব্য পরদিন সংবাদপত্রে ছাপা হলো। গান্ধী দেখলেন এবং উনি খুবই অসন্তুষ্ট হলেন। তখন গান্ধীও সংবাদপত্রে একটা বিবৃতি পাঠালেন। সেই দেখা হলো তাদের 1947-এর 27শে ফেব্রুয়ারি। গান্ধী তখন তার সফরের শেষ পর্যায়ে চাঁদপুরের হাইমচরে ছিলেন। ফজলুল হক জিপে করে আসলেন, তাকে গান্ধীর সহযোগীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। গান্ধী এবং ফজলুল হকের এই দেখার একটা ছবি পাওয়া যায়, সেটা হলো অমৃতবাজারের ইংরেজি কাগজটায়। সেখানে দেখা যাচ্ছে যে একটা চৌকির উপর বসে গান্ধী এবং ফজলুল হক কথা বলছেন এবং গান্ধীর সঙ্গে রয়েছেন তার সহযোগী নির্মল কুমার বসু এবং ফজলুল হকের সঙ্গেও 3 জন সহযোগী রয়েছেন। নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছিল 46-এর 10ই অক্টোবর। তার কিছুদিন পরে এই মাসের শেষের দিকেই 27শে অক্টোবর বিহারেও সহিংসতা শুরু। নোয়াখালীর সহিংসতায় প্রধানত খুন হচ্ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ, ফলে পুরো ভারত জুড়ে হিন্দু সম্প্রদায় বিক্ষুব্ধ ছিল। বিহারের সহিংসতায় খুন হচ্ছিল মূলত মুসলমানরা, ফলে ভারত জুড়ে মুসলমান সম্প্রদায়ও বিক্ষুব্ধ ছিল। এর ফলে পুরো ভারত জুড়ে সাম্প্রদায়িক মেরুকরণ অনেক বেড়ে গিয়েছিল। ফজলুল হক ওই মেরুকরণের অংশ হিসাবেই তখন গান্ধীর নোয়াখালী সফরের বিরোধিতা করছিলেন এবং সেই বিরোধিতার কথা ব্যাখ্যা করতেই উনি ফেব্রুয়ারিতে হাইমচরে এলেন এবং দুজনের দেখাও। সেখানে দেখা যায় ফজলুল হক বলছিলেন যে মহাত্মা আপনার বিহারে যাওয়া উচিত, নোয়াখালীতে সংখ্যালঘুরা খুব নিরুপায় অবস্থায় নেই, এখানে হিন্দু নারীদের মুসলমানরা অবমাননা করছে, এটা অসম্ভব, আপনি অবিলম্বে বিহারে যেয়ে বিহারের মুসলমানদের রক্ষা করুন। তখন গান্ধী বলছিলেন যে খুব ভালো হয় যদি আপনি এবং আপনার মতো রাজনীতিবিদরা নোয়াখালীর সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব নেন, তাহলে আমি অবিলম্বে আজই বিহারে যেতে পারি। তিনি এও বলছিলেন যে আমি তো বরিশালেও যেতে চাই, আপনি কি আমাকে খালে ফেলে দিবেন? ফজলুল হক সেই রসিকতার উত্তরে বলছিলেন যে মহাত্মা আমি এটা শুধুই রসিকতা করে বলেছিলাম, এটা আমার মনের কথা নয়, আমি আমার বাবার সাথেও রসিকতা করি। যাই হোক, এরকম দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে ফজলুল হক বললেন যে বঙ্গের কেন্দ্রে এখন কোয়ালিশন সরকার হওয়া উচিত। আসলে বোঝা যাচ্ছিল ফজলুল হক এই কোয়ালিশন সরকার প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে গান্ধীর সম্মতি আদায়ের লক্ষ্যেই এই হাইমচরে ছুটে এসেছিলেন। কিন্তু গান্ধী এই প্রস্তাবে খুব বেশি ইতিবাচক সাড়া দেননি, কারণ উনি বলছিলেন যে ফজলুল হক সাহেব, আপনার সাথে সোহরাওয়ার্দীর সম্পর্ক ভালো নয়, আবার হিন্দু মুসলমানেও বিভেদ যে পর্যায়ে গিয়েছে, এই সময় কোয়ালিশন সরকার কতটা সম্ভব, এই ব্যাপারে গান্ধী খুব উৎসাহ দেখাননি ফজলুল হককে। চৌঠা মার্চ ময়মনসিংহে আইনজীবীদের উদ্দেশ্যে উনি বলেন যে গান্ধীর নোয়াখালী সফর খুব প্রয়োজনীয় ছিল, এটা ভালো প্রভাব রেখেছে, উনি প্রশংসা করেন সেদিন, যা ছিল ওনার ফেব্রুয়ারিতে কুমিল্লার জনসভায় দেওয়া বক্তব্যের ঠিক বিপরীত। তিনি এও বলেন যে আমিও আমার শেষ জীবন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, কিন্তু আসলে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। হাইমচরের ওই দেখা সাক্ষাতের 2 দিন পর মহাত্মা চাঁদপুরে আসেন এবং লঞ্চ যোগে নোয়াখালী কুমিল্লা সফর শেষ করে ফিরে যান এবং এই ফিরে যাওয়ার পর উনি বিহারে যান, কিন্তু তার 10 মাস পরে উনি মারা যান। তাদের এই দেখা সাক্ষাতের 6 মাসের মধ্যে বাংলা ভাগ হয়, ভারতবর্ষ ভাগ হয় এবং আজও উপমহাদেশ জুড়ে হিন্দু মুসলমানের অনেকের মাঝে ঘৃণা বিদ্বেষের বিনিময় চলছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য যে চেষ্টা, যে আশাবাদ, যে প্রচেষ্টায় লিপ্ত হয়েছিলেন 46-এর নভেম্বর থেকে 47-এর ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা সামান্যই সফল হয়েছে।